চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 99 পৃষ্ঠার সমাধান। 99 পৃষ্ঠা বলছে রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করি। এখানে তোমরা দুটি রুটি দেখতে পাচ্ছ। আমরা এটাকে একটা রুটি কল্পনা করি, এটাকে একটা রুটি কল্পনা করি। এখানে দেখো একটি রুটির 4টি অংশ, 1টি 2টি 3টি 4টি অংশ, এখানে একটি রুটির 4টি অংশ। এখন দেখো এই রুটিটির 4টি অংশের মধ্যে 4টি অংশই পূর্ণ আছে। 4টির মধ্যে কয়টি অংশ পূর্ণ আছে? 4টির মধ্যে 4টি অংশই পূর্ণ আছে, মানে পুরো অংশটাই পূর্ণ আছে। আবার এই রুটিটার মধ্যে দেখো 4টি অংশের মধ্যে 3টি অংশ পূর্ণ আছে। এখানে 4টির 4 অংশ আছে আর 4টির 3 অংশ আছে। তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে কি হবে? দেখো 4টির 4 অংশ আর 4টির 3 অংশ, তাহলে এখানে দেখো আমাদের 4 আর 4 3 যোগ করলে হবে 7। তাহলে এখানে লব 7 হর 4 অপেক্ষা বড়, সুতরাং এই ভগ্নাংশটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। আমরা আরও একটু ক্লিয়ার করি। দেখো একটি হচ্ছে 4টির 4 অংশ, একটি রুটির হচ্ছে 4 ভাগের 4 ভাগ, যোগ হচ্ছে আর একটি রুটি হচ্ছে 4 ভাগের 3 ভাগ আছে। তাহলে এই দুইটা যদি আমরা মোট করি বা যোগ করি তাহলে কি হবে? দেখো এখানে যদি এই দুটির লসাগু করি তাহলে যেহেতু একই সংখ্যা, দুইটা মিলে আমরা একটা সংখ্যা লিখতে পারলাম। এবং 4 4 দেখো এইটা দ্বারা এটাকে ভাগ করব, ভাগ করলে 1 হয়। অর্থাৎ এখানে দেখবা যদি এই হরের সঙ্গে এই লসাগুটা মিলে যায়, মানে 4-এর সঙ্গে 4 যদি মিলে যায় তাহলে এখানে উপরে যা আছে তাই লিখবা তোমরা। 4 যোগ এখানেও মিলে যাচ্ছে, তাহলে উপরে যা আছে তাই লিখবো। তাহলে 4 3 7, নিচে হচ্ছে 4। এটা হলো 1 ও 4 ভাগের 3 অংশ, এবং এটিকে 1 সমস্ত 4 ভাগের 3 অংশ এভাবে লেখা যায়। এখন প্রশ্ন হলো কীভাবে আমরা লিখবো এটা। এখন দেখো আমরা 4 যদি ভাগ দেই তাহলে 7কে 4 দ্বারা যদি 7কে ভাগ দেই তাহলে দেখো 4 অক্ষে 4, তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে 3। এই 3টা উপরে চলে যাবে আর এখানে যা দ্বারা ভাগ করব ভাজক যেটা থাকবে সেটা নিচে চলে আসবে। তার মানে এটা হচ্ছে দেখো 1 সমস্ত 4 ভাগের 3 ভাগ। তাহলে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। তাহলে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। এখন দেখো এখানে দেখো আমরা আগেও জেনেছি, আবার জানি, যদি হর বড় হয় লব ছোট হয় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। হর বড় লব ছোট। আর যদি হর ছোট লব বড় হয় তাহলে এটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। বা 1-এর সমান হয় তাহলে আমরা বলবো এটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার যদি দেখি সমস্ত আকারে থাকে তাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা। আর এখানে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ সমস্ত আকারে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে তোমরা বলতে পারবে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে, আবার মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। দেখো অপ্রকৃত ভগ্নাংশে কি ভগ্নাংশে প্রকাশ করা যায়? মিশ্র ভগ্নাংশে। আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। এখানে দেখো আমরা মিশ্র ভগ্নাংশকেও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এজন্য হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে গুণফলের সাথে লব যোগ করলে আমরা লব করে হিসাব বসাই এবং হর একই রাখি। আমরা দেখো কিভাবে করতে পারি, একটু আমরা যদি স্ক্রিনে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ, তাহলে এটা হচ্ছে 5 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে 5 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে 5 ভাগের 4 ভাগ। দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, এটা হচ্ছে 5 ভাগের 5 ভাগ। তার মানে এটা হচ্ছে 1, তাই না? 1 মানে কি বলতো? অপ্রকৃত ভগ্নাংশ। আবার দেখো এখানে 5 ভাগের 6 ভাগ, তার মানে আমরা 5কে যদি 5 দ্বারা যদি 6কে ভাগ দিই তাহলে কি হবে? 5 অক্ষে 5। তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে কি? 1। এই 1 চলে যাচ্ছে উপরে আর 5 চলে আসছে নিচে। এইটা কিন্তু আমরা এখানে লিখেছি। তার মানে এটা হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। দেখো আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা কি করলাম? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম। ঠিক এখানে দেখো এখানে হবে 5 ভাগের 7 ভাগ, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেহেতু এখানে লব বড় হর ছোট, তাহলে এখানে যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে? এখানে দেখো আমরা যদি 5 দ্বারা 7কে ভাগ দেই তাহলে কি হবে? 5 অক্ষে 5।
এখানে হচ্ছে 2, তাহলে এই 2 উপরে চলে যাবে, এখানে 5 নিচে চলে আসবে। দেখো এই 5 এখানে চলে আসলো আর এই অবশিষ্ট 2 উপরে চলে গেল। তাহলে আমরা লিখতে পারি 1 সমস্ত নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 2। এখানে ঠিক 5 ভাগের 8 ভাগ। একইভাবে যদি আমরা ভাগ করি, 5 দ্বারা যদি 8কে ভাগ করি, তাহলে 5 অক্ষে 5, এখানে অবশিষ্ট 3 উপরে চলে গেল আর এই 5 নিচে চলে আসলো। তাহলে আমরা লিখতে পারি 1 সমস্ত 5 ভাগের 3 ভাগ। এখানে 5 ভাগের 9 ভাগ, তাহলে আমরা কি লিখতে পারি? যদি 5 ভাগের 9 ভাগ, এখানে 5 দ্বারা যদি 9কে ভাগ করি আমরা, 5 অক্ষে 5, এখানে অবশিষ্ট 4, এই 4 উপরে চলে যাবে, এই 5 নিচে চলে আসলো। তাহলে 1 সমস্ত উপরে চলে গেল 4, নিচে চলে আসলো 5। এরপর দেখো এখানে 2 কেন? 5 দ্বারা যদি আমরা ভাগ করি 10কে, তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানে 2 চলে আসলো। এরপর দেখো 5 ভাগের কত ভাগ? 11 ভাগ। তাহলে কত হবে? 5 ভাগের 11 ভাগ। তোমরা 5 দ্বারা 11কে ভাগ দাও, 11কে যদি ভাগ দেই, 5 দুগুণে কত? 10। তাহলে এখানে 1, এই 1টা উপরে চলে যাচ্ছে আর এই 5 নিচে চলে আসতেছে। তার মানে হচ্ছে 2 সমস্ত কত? 5 ভাগের 1 ভাগ। এরপর দেখো 5 ভাগের 12 ভাগ। তাহলে কি হবে? 5 দ্বারা তুমি 12কে ভাগ দাও, 12কে যদি ভাগ দাও, 5 দুগুণে কত? 10। এখানে অবশিষ্ট 2, এই 2 উপরে চলে গেল আর এখানে এই 5 নিচে চলে আসলো। তাহলে হচ্ছে কত? এখানে 2 সমস্ত 5 ভাগে 2 ভাগ। এরপর দেখো এখানে 5 ভাগের কত? 13 অংশ। তাহলে এখানে করে দেওয়া আছে আর লাগতেছে না। 5 ভাগের 14 অংশ। তাহলে 5 ভাগের 14 অংশ, তাহলে 5 ভাগের 14 অংশ। তাহলে 5 দ্বারা 14কে ভাগ দেই, তাহলে দেখো আমাদের 3 5 15 যাচ্ছে না, 5 দুগুণে 10ই দিতে হচ্ছে আর এখানে অবশিষ্ট 4, এই 4 উপরে চলে যাচ্ছে আর এই 5 নিচে চলে আসতেছে। তাহলে এখানে হচ্ছে 2 সমস্ত উপরে যাচ্ছে 4, নিচে আসতেছে 5। আর এখানে দেখো 5 ভাগের 15 ভাগ, তাই না? এখানে তাহলে 5 দ্বারা 15কে ভাগ করলে 3 হচ্ছে। এখানে 5 ভাগের 16 ভাগ। তাহলে 5 দ্বারা যদি 16কে ভাগ দেই, 5 দ্বারা যদি আমরা 16কে ভাগ দেই, দেখো 16কে ভাগ দিলে কত হচ্ছে? 3 5 15। আর এখানে হচ্ছে অবশিষ্ট 1, এই 1 উপরে যাচ্ছে আর এই 5 নিচে চলে আসতেছে। তাহলে আমরা লিখতে পারি 3 সমস্ত উপরে চলে যাচ্ছে 1, নিচে আসতেছে 5। এখানে 5 ভাগের কত? 17 অংশ, তাই না? তাহলে এখানে 5 দ্বারা 17কে যদি আমরা ভাগ দেই, 17কে যদি ভাগ দেই, তাহলে দেখো 3 5 কত? 15। এখানে 2 অবশিষ্ট, এই 2 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে। তার মানে আমরা লিখতে পারি 3 সমস্ত 5 ভাগের কয় অংশ? 2 অংশ। এখন দেখো এখানে এই যে মিশ্র ভগ্নাংশগুলো আছে, এই মিশ্র ভগ্নাংশগুলো থেকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। কিভাবে? আমরা এখান থেকে একটি মিশ্র ভগ্নাংশ নিলাম, তাহলে এখানে বলো 1 সমস্ত 5 ভাগের 2 অংশ, তাই না? তাহলে 1 সমস্ত দেখো 5 ভাগের 2 অংশ আমি লিখলাম। তাহলে এখান থেকে এইটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে যাই, তাহলে 5 দ্বারা এই সমস্তকে গুণ করব, মানে হর দ্বারা কি করব? সমস্তকে গুণ করব, এই পূর্ণ সংখ্যাটাকে গুণ করব। তাহলে 5 অক্ষে কত? 5। তাহলে 5 গুণন এই পূর্ণ সংখ্যা 1 যোগ এইখানে যে লব দেখতে পাচ্ছ সেই লব। দেখো 5 অক্ষে 5 আর 2 যোগ করলে হবে 7। এই 7 উপরে লিখবো আর এখানে হর যা আছে তাই থাকবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইটা কিন্তু এই 5 ভাগের 7 ভাগে হয়ে গেছে। তার মানে এই আমাদের এখানে দেখো অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ রূপান্তর করতে পারছি, আবার মিশ্র ভগ্নাংশ থেকেও অপ্রকৃত ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারবো। এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের এই হরের সঙ্গে সমস্তের গুণ হবে বা পূর্ণ সংখ্যার গুণ হবে, গুণ হওয়ার পর যে সংখ্যাটা বের হবে তার সঙ্গে এই লবের যোগ হবে এবং নিচে যে হর থাকবে সেই হরেই বসবে। এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। আশা করি বুঝতে পারছো যে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন বা যদি কোনো পৃষ্ঠার সমাধানের প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।